আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশে কি রয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ ২০২৪ শিরোনামে এর খসড়ায় সম্প্রতি অনুমোদন দিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো সিলেট ২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার। এদিকে COP29 সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরা আহ্বান ড. মোহাম্মদ ইউনূসের। জানাবো আকুর দায় পরিশোধের পর বাংলাদেশে রিজার্ভ নামল $18 বিলিয়ন ঘরে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে আমদানির দায় বাবদ $150 কোটি পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসের দায় পরিশোধ করার পর সোমবার দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমন্বয় করা হয়েছে। বর্তমান রিজার্ভ আছে $18 বিলিয়ন ঘরে। তবে চলতি মাসে যে পরিমাণ বৈদেশিক বিনিয়োগ ও রেমিটেন্স প্রবাহ আছে তাতে আবার $20 বিলিয়ন ঘরে রিজার্ভ চলে আসবে। জানাবো এবার সিন্ডিকেটের কবলে ভোজ্য তেল, সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম। এবার ভোজ্য তেলের বাজারে অসাধু চক্রের কারসাজি। সিন্ডিকেটের নজর এখন ভোজ্য তেলের দিকে। পরিস্থিতি এমন, রোজা শুরুর 4 মাস আগেই কোম্পানিগুলো মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। ডিলারের কাছে সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে বাড়ানো হচ্ছে দাম। তবে বাড়তি দামেও চাহিদা মতো তেল পাচ্ছে না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হচ্ছে সয়াবিন তেল। তেলের দাম বেড়ে যাওয়ার সাধারণ ক্রেতাদের ভিড় বাড়ছে খোলা বাজারে। এবং সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবন্ধ চাইলেন সৌদি যুবরাজ। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। গাজা ও লেবাননে একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ ও সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে মুসলমানদের এমন করুণ অবস্থার মধ্যে নীরব রয়েছে সৌদি আরব। তবে এবার সেই নীরবতা ভেঙে যুদ্ধবন্ধ চেয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 11 নভেম্বর আরব লীগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের যৌথ সম্মেলন ওআইসির আগে তিনি এই দাবি করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে কি রয়েছে? বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন না করার বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ ২০২৪ শিরোনামে এর খসড়ায় সম্প্রতি অনুমোদন দিয়েছে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সদস্যরা। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কতদিনের মধ্যে অধ্যাদেশটি জারি হতে পারে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় সব দিক মাথায় রেখেই খসড়াটি প্রস্তুত রাখা হয়েছে। যতটুকু জানি খুব শীঘ্রই সেটি গেজেট আকারে প্রকাশ করা হতে পারে। বিবিসি বাংলাকে বলেন সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে এই আদেশটি নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলে সিনিয়র আইনজীবীরা বলছেন সরকারের একটি আইনি বৈধতা দেওয়ার জন্য এই অধ্যাদেশটি জারি করা হচ্ছে। অধ্যাদেশ উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত রয়েছে। যদিও অধ্যাদেশের খসড়ায় থাকা প্রশ্ন না করার বিষয়টি দায়মুক্তি বলে সমালোচনা রয়েছে। কিন্তু ঠিক কি আছে খসড়া অধ্যাদেশটিতে? 3 মাস রাষ্ট্র পরিচালনার পর সরকারি বা এখন কেন অধ্যাদেশ জারির তাগিদ অনুধাবন করেছে। এর আগে বাংলাদেশে যেসব দায়মুক্তি অধ্যাদেশ জারি করা হয়েছিল সেগুলো আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। খসড়ায় কি আছে? নতুন যে অধ্যাদেশটি খসড়ায় অন্তর্বর্তীকালীন
সরকার অনুমোদন দিয়েছে সেটির একটি অনুলিপি বিবিসি বাংলার হাতে এসেছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন, ক্ষমতা, কার্যাবলী, মেয়াদসহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের ৩ দিনের মাথায় শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী ওই দিন থেকে শুরু করে এ-10 জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে। বিলুপ্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের মতোই এই সরকার রয়েছে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা। তবে রাষ্ট্রপতির নির্দেশে গঠিত এই সরকারের আকারের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে একজন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যতজন নির্ধারণ করবেন ততজন উপদেষ্টার সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এক্ষেত্রে দেশের স্বনামধন্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী অন্যান্য উপদেষ্টারা সংযুক্ত হবেন। শপথ গ্রহণের পর সরকারি কর্মচারীদের সহায়তায় উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করবে। একই সঙ্গে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো আইন দিয়ে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য সহায়তা দেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ২১ জন উপদেষ্টা দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে সেটির আকার বাড়ছে। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স ২৫ বছর পূর্ণ না হলে তারা উপদেষ্টা হতে পারবেন না। কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না। একইভাবে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন তাহলে তিনি উপদেষ্টা পদে বসতে পারবেন না। সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব ও র্যাব-৯। সোমবার ১১ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে এক যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ সোমবার রাত ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এর আগে গত ২ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের উপর হামলার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সবুর আলী সাবু। উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। COP29 সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরার আহ্বান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতৃত্ববৃন্দকে COP29 সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন। জাতিসংঘের সার্বিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে আজারবাইজানের রাজধানীতে পৌঁছানোর পরই বাকুতে তিনি এই আহ্বান জানান। খবর বাসসের। তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধি দলকে বলেন, আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদেরকে উদ্বেগ ও দাবিগুলো COP29-এর চূড়ান্ত ঘোষণা অন্তর্ভুক্ত করা। এ সময় তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ সম্মেলন জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর বা অভিযোজন প্রক্রিয়া সহ সকল প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য ৯টি দল গঠন করেছে। তিনি বলেন, বাংলাদেশের অন্তত ২৯টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29
লাইনে যোগ দিচ্ছে। তিনি বলেন, গ্লোবাল নর্থের ধনী দেশগুলোর আশ্বাস সত্ত্বেও বাংলাদেশে এ পর্যন্ত ৩৪৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ জলবায়ু অর্থায়ন হিসেবে পেয়েছে। এর আগে বিকালে ৫টা ১৫ মিনিটে স্থানীয় সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাকু পৌঁছান। তিনি আগামীকাল মঙ্গলবার COP29 এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং অন্তত ৩টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আকূদায় পরিশোধের পর বর্তমান রিজার্ভ নামল ১৮ বিলিয়ন ডলারের ঘরে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে আমদানির ব্যয় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই ২ মাসের দায় পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সমন্বয় করা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে ১,৮৪৫ কোটি ডলারে নেমেছে। একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভও ২,৬০০ কোটি ডলারের কাছাকাছি থেকে ২,৪২০ কোটি ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র থেকে সব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২,০০০ কোটি ৮০ লাখ ডলার। আকুর দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধের পর গত সোমবার ১,৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে বৃহস্পতিবার গ্রস রিজার্ভ ছিল ২,৫৭৩ কোটি ডলার। সোমবার তা ২,৪২০ কোটি ডলারে নেমে আসে। কেন্দ্রীয় ব্যাংকের আমানত করছে দেশে প্রবাসীদেরও পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ছে। একই সঙ্গে রপ্তানি আয়, বৈদেশিক অনুদান, ঋণ প্রবাহ বাড়তে শুরু করেছে। এতে করে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ছে। ফলে রিজার্ভ চলতি মাসের মধ্যেই আবার ২০,০০০ কোটি ডলার বা ২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।